আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের সেকেন্ড পার্ট অর্থাৎ ট্যাক্সেশন। ট্যাক্সেশনে আজকে আমরা পড়ব ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস এর থার্ড পার্ট এবং শেষ পার্ট। চলো আমরা একবার পুরনো দিনের পড়াগুলো দেখে নিই। আগের ক্লাসেই আমরা জেনেছিলাম শর্ট টার্ম ক্যাপিটাল গেন কাকে বলে। সাধারণভাবে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে আমরা যে গেন করি তাকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আমরা এর প্রোফর্মাটাও কিন্তু দেখেছিলাম। শর্ট টার্ম ক্যাপিটাল গেন বার করতে গেলে ফুল ভ্যালু অফ কনসিডারেশনের থেকে কিছু কিছু জিনিস ডিডাক্ট করতে হয়। সেগুলো কি কি? কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ ইমপ্রুভমেন্ট আর এক্সপেন্ডিচার। এরপরে আমরা দেখেছিলাম লং টার্ম ক্যাপিটাল গেন কাকে বলে। সাধারণভাবে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করলে আমরা যে ক্যাপিটাল গেন পাই তাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেনের প্রোফর্মাও কিন্তু আমরা জেনেছিলাম। লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেনের প্রোফর্মা একই, শুধু একটা জায়গায় পার্থক্য রয়েছে, যেখানে আমরা আগের ক্ষেত্রে শুধু কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ ইমপ্রুভমেন্টটাকে মাইনাস করছিলাম। এখানে কিন্তু আমরা ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন আর ইন্ডেক্সড কস্ট অফ ইমপ্রুভমেন্টকে মাইনাস করব। তাহলে এখানে অনেক কটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, মানে ফুল ভ্যালু অফ কনসিডারেশন, cost of acquisition, cost of improvement, expenditure incurred wholly or exclusively in connection with such transfer, এর সাথে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। আজকের ক্লাসে আমরা সেগুলোই জানবার চেষ্টা করব। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ফুল ভ্যালু অফ কনসিডারেশন। দেখে নিই ফুল ভ্যালু অফ কনসিডারেশন কাকে বলে। It means the amount of consideration which the transferor received or entitled to receive for capital asset transferred. It may not essentially always the market value of the asset on the date of transfer. Full consideration has a wider scope as compared to consideration because the transfer includes not merely sale but also other modes of transfer such as exchange, relinquishment of asset, extinguishment of the right in the asset, etc. In case of transfer where the consideration is received not in terms of money, the value placed by the parties to the transaction will have to be taken as consideration. For consideration received in installment in different years, the entire value of the consideration has to be taken into account for computing capital gains. অর্থাৎ মূলধনী সম্পত্তির হস্তান্তরের ফলে নির্ধারিত যে কোনো ধরনের প্রাপ্তিকেই আমরা পূর্ণ প্রতিদান বলে থাকি। প্রাপ্তি বলতে যেমন অর্থপ্রাপ্তিকেও আমরা বুঝবো, ঠিক তেমনভাবেই সম্পত্তির বিক্রি, হাতবদল, ত্যাগ বা সম্পত্তির অধিকারের পরিসমাপ্তির ফলে প্রাপ্ত যে কোনো সম্পত্তিকেও আমরা পূর্ণ প্রতিদান হিসেবেই বিবেচনা করব। অনেক সময় প্রতিদান আমরা বিভিন্ন কিস্তিতে পেয়ে থাকি। সেক্ষেত্রে কিস্তিগুলি যদি বিভিন্ন বছরে পাওয়া যায় তাহলে সকল কিস্তির মোট প্রাপ্তিকেই আমরা পূর্ণ প্রতিদান হিসেবে বিবেচনা করব। কোনো অবস্থায় যদি সরকার কোনো সম্পত্তি অধিগ্রহণ করে থাকে সেক্ষেত্রে যে বছর সেই ক্ষতিপূরণ পাওয়া যাবে সেই বছরই কিন্তু আমাদের কাছে করযোগ্য হবে। এবার আমরা চলে যাব এর পরের টপিকে, অর্থাৎ কস্ট অফ অ্যাকুইজিশন। কস্ট অফ অ্যাকুইজিশন বলতে আমরা কি বুঝবো দেখে নেব। Cost of acquisition is the price which the assessee has paid or incurred for acquisition of the asset. Expenses incurred for completing the title are part of the cost of acquisition, such as interest on fund borrowed for payment of the purchase price of the asset, litigation expenses for getting shares registered in the name of the assessee for gaining better voting right. The assessee may, at his opinion, consider either the actual cost of acquisition or the fair market value of the asset as on 1st April 1981 in the following cases. When the asset became the property of the assessee before 1st April 1981, where the capital asset became the property of the assessee by any mode of acquisition, distribution of assets on partition of half or Hindu undivided family, gift or will,
and the asset became the property of the previous owner before 1st April 1981. অর্থাৎ আমরা সম্পত্তির অধিগ্রহণের মূল্য বলতে কী বুঝবো একবার দেখে নিই। মূলধনী সম্পত্তির ক্ষেত্রে অধিগ্রহণের মূল্য বলতে বোঝায় নির্ধারী কর্তৃক প্রদত্ত প্রকৃত মূল্যকে। সম্পত্তির অধিগ্রহণের খরচের মধ্যে প্রয়োজনীয় আনুষঙ্গিক খরচও কিন্তু এর ভেতর ধরতে হবে, যেমন সম্পত্তির ক্রয় প্রতিদানের জন্য ঋণের উপর প্রদত্ত সুদ। 2 নাম্বার, ভোট ক্ষমতার অধিকারী হওয়ার জন্য শেয়ার নিবন্ধন করার মোকদ্দমার খরচ। যে ক্ষেত্রে সম্পত্তির অধিগ্রহণের মূল্য 1 এপ্রিল 1981 তারিখের ন্যায্য বাজার মূল্য ধরা হবে, সেগুলো আমরা নিচে আলোচনা করলাম। সেগুলো কি কি? নির্ধারী যদি 1 এপ্রিল 1981 তারিখের আগে মূলধনী সম্পত্তির মালিক হয়ে থাকেন, নির্ধারী যদি যৌথ হিন্দু পরিবারের বিভাজনের ফলে সম্পত্তির বন্টন, উইল, উত্তরাধিকার বা অংশীদারি কারবার বা ব্যক্তিবর্গের সমিতি বা কোম্পানির বিলোপ সাধনের ফলে সম্পত্তির বন্টন প্রভৃতির মাধ্যমে মূলধনী সম্পত্তির মালিকানা অর্জন করেন এবং উক্ত সম্পত্তির মালিক 1 এপ্রিল 1981 তারিখের আগে এই সম্পত্তিটি অর্জন করে থাকেন, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে এই সম্পত্তির অধিগ্রহণের মূল্য ন্যায্য বাজার মূল্য বা ফেয়ার মার্কেট ভ্যালুকে ধরা হবে। এবার আমরা চলে যাব পরের টপিকে, মানে কস্ট অফ ইমপ্রুভমেন্ট বলতে আমরা কি বুঝবো। কস্ট অফ ইমপ্রুভমেন্ট শ্যাল বি কনসিডার্ড অ্যাজ নীল ফর goodwill irrespective of self-generated or purchased, right to manufacture, produce or process any article or thing, right to carry on any business, অর্থাৎ কারবারে সুনাম, কোনো উৎপাদন বা উৎপাদনের প্রক্রিয়ার অধিকার বা কারবার করার অধিকারের ক্ষেত্রে সম্পত্তির উন্নতি সাধনের মূল্যকে শূন্য ধরা হবে। In relation to any other asset, in case of the asset acquired before 1st April 1981, capital expenditure incurred in making any additions or alterations to the capital asset on or after 1st April 1981 by the assessee or the previous owner. অর্থাৎ যখন কোনো মূলধনী সম্পত্তি 1 এপ্রিল 1981 তারিখের আগে নির্ধারী বা আগের মালিকের আয়ত্তে চলে আসে, তখন 1 এপ্রিল 1981 তারিখের পরে সম্পত্তিটির সংযোজন বা পরিবর্তনের জন্য নির্ধারী বা আগের মালিক যদি সমস্ত মূলধনী খরচ করে থাকেন, তাহলে সম্পত্তির উন্নতি সাধনের খরচের মধ্যে সেটিকে অন্তর্ভুক্ত করা হবে। তার আগে যদি হয়ে থাকে, মানে 1 এপ্রিল 1981 তারিখের আগের কথা বলছি, তখন যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা হবে না। In case of asset acquired after 1st April 1981, all capital expenditure incurred in making any additions or alterations to the capital asset by the assessee or the previous owner in certain cases, অর্থাৎ যদি মূলধনী সম্পত্তি 1 এপ্রিল 1981 তারিখের পরে অধিগ্রহণ করা হয়, তবে সম্পত্তির উন্নতি সাধনের খরচ বলতে বোঝায় উক্ত সম্পত্তি নির্ধারীর মালিকানায় আসার পরে সম্পত্তির পরিবর্তন বা সংযোজনের জন্য সমস্ত রকমের মূলধনী খরচকে, এবং কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্পত্তির প্রাক্তন মালিকের মূলধনী খরচকেও সম্পত্তির উন্নতি সাধনের খরচ হিসেবে ধরা হবে। এবার আমরা চলে যাব পরের টপিকে, মানে এক্সপেন্ডিচার ইন কানেকশন উইথ ট্রান্সফার। দেখে নিই সেটা বলতে আমরা কি বুঝি। ক্যাপিটাল গেইনস আর টু বি কম্পিউটেড অন দ্য বেসিস অফ কমার্শিয়াল অ্যাকাউন্টিং। দ্য এক্সপেন্ডিচার মে বি ইনকার্ড either prior to or subsequent to the passing of the title to the capital asset is to be allowed as deduction. General instances of expenditure in connection with transfer are payment made to mother of the assessee for relinquishment of her right to residence in the property, expenditures incurred for settling compensation or claiming enhanced compensation
for acquisition of the property. Stamp duty and registration charges for transfer of capital asset. Brokerage commission, legal fees, etc. in connection with such transfer. Payment made to tenant for vacating the property which has been agreed to be sold with vacant possession. অর্থাৎ মূলধনী খাতে আয় নির্ণয়ের ক্ষেত্রে বাণিজ্যিক হিসাবরক্ষণের সুনির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হয়। সম্পত্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে তবেই এই খাতে আমরা আয় নির্ণয় করতে পারব। এই খরচ সম্পত্তির মালিকানা হস্তান্তরের আগে বা পরে করা যেতে পারে। এই ধরনের খরচের কয়েকটি উদাহরণ আমরা নিচে আলোচনা করছি। 1 নাম্বার, গৃহ সম্পত্তিতে নিজের অধিকার ত্যাগ করার জন্য নির্ধারী কর্তৃক মাকে কোনো প্রদান যদি করা হয়ে থাকে। 2 নম্বর, সম্পত্তির অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের নিষ্পত্তি বা ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির জন্য যদি কোনো খরচ করা হয়ে থাকে। 3 নাম্বার, সম্পত্তি হস্তান্তরের জন্য স্ট্যাম্প খরচ বা নিবন্ধনের জন্য খরচ। 4 নাম্বার, সম্পত্তি হস্তান্তরের জন্য প্রদত্ত দালালি, দস্তুরি বা আইনি খরচ। 5 নাম্বার, খালি অবস্থায় বিক্রির জন্য ভাড়াটিয়াকে সম্পত্তি খালি করার জন্য যদি কোনো আর্থিক সহায়তা করা হয়ে থাকে। এবার আমরা চলে যাব ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন। দেখে নিই ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন কাকে বলে। Index cost of acquisition means an amount which bears to the cost of acquisition the same proportion as cost inflation index for the year in which the asset is transferred bears to the cost inflation index for the first year in which the asset was held by the assessee or for the year beginning on 1st April 1981 whichever is later। অর্থাৎ সম্পত্তির অধিগ্রহণের সূচক মূল্য বলতে আমরা সেই মূল্যকেই বুঝব যা সম্পত্তি হস্তান্তরের ফলে মূল্যস্ফীতি সূচক এবং নির্ধারী কর্তৃক সম্পত্তি অধিগ্রহণ করার বছর বা 1 এপ্রিল 1981 তারিখে যে বছর শুরু, এই দুয়ের মধ্যে যেটি আগে সেই বছরের মূল্যস্ফীতি সূচকের অনুপাতের সমানুপাতিক বিষয়টিকে বোঝায়। এবার আমরা দেখব ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনের ফর্মুলাটা। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন মানে কস্ট অফ অ্যাকুইজিশন ইন্টু সিআইআই ফর দ্য ইয়ার অফ ট্রান্সফার ডিভাইডেড বাই সিআইআই ফর দ্য ইয়ার অফ অ্যাকুইজিশন। অর্থাৎ সম্পত্তির অধিগ্রহণের মূল্য গুণ সিআইআই মানে মূল্যস্ফীতি সূচক সম্পত্তির হস্তান্তরের বছরে ডিভাইডেড বাই মূল্যস্ফীতি সূচক সম্পত্তির অধিগ্রহণের বছরে। এবার আমরা দেখে নেব যে ক্ষেত্রে সূচক মূল্যকে আমরা গ্রাহ্য করি না, অর্থাৎ ইন্ডেক্স কস্ট যে ক্ষেত্রে আমরা অ্যালাউ করব না। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস, ডেপ্রিসিয়েবল অ্যাসেটস, ট্রান্সফার অফ আন্ডারটেকিং অন স্লাম সেল, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস বিইং বন্ড অর ডিবেঞ্চার আদার দ্যান ক্যাপিটাল ইন্ডেক্সড বন্ড ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ নিম্নলিখিত ক্ষেত্রগুলিকে আমরা ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনের ভ্যালুকে ধরব না। সেগুলো কোনগুলো? স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি, অবচিতির যোগ্য সম্পত্তি, সরকার কর্তৃক প্রচারিত ক্যাপিটাল ইন্ডেক্সড বন্ড ছাড়া কোনো বন্ড বা ডিবেঞ্চার এবং থোক বিক্রয়ের ফলে কোনো শিল্প উদ্যোগের হস্তান্তরকে। এবার আমরা চলে যাব ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট বলতে আমরা কি বুঝবো। Index cost of improvement means an amount which bears to the cost of improvement the same proportion as cost inflation index for the year in which the asset is transferred bears to the cost inflation index for the year in which the improvement to the asset took place। অর্থাৎ সম্পত্তির উন্নতি সাধনে সূচক মূল্য বলতে আমরা বুঝব সম্পত্তির হস্তান্তরের মূল্যস্ফীতির সূচক মূল্য এবং যে বছর সম্পত্তির উন্নতি সাধন করা হয়েছে সেই বছরে মূল্যস্ফীতির সূচকের অনুপাতের সমানুপাতিক পরিমাণকে। সুতরাং আমরা ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্টকে একটা ফর্মুলার মাধ্যমে বসাতে পারি। ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অন ইমপ্রুভমেন্ট
into CII for the year of transfer divided by CII for the year in which improvement was made. মানে যে বছর আমাদের ট্রান্সফার হচ্ছে সেই বছরের যে সিআইআই থাকবে সেটাকে আমাদের ডিভাইড করতে হবে যে বছর ইমপ্রুভমেন্টটা মেড হয়েছে সেই বছর দিয়ে, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার অন ইমপ্রুভমেন্টকে তার সঙ্গে গুণ করতে হবে। এবার আমরা চলে যাব কিছু ইলাস্ট্রেশনে। এগুলো যদিও তোমাদের পরীক্ষায় হয়তো আসবে না, কিন্তু তবুও আমরা একটু দেখে নেবার চেষ্টা করব কি করে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর লং টার্ম ক্যাপিটাল গেন কম্পিউট করে থাকি। First question. A purchased a house property for rupees 2 lakh on 31st Jan 2017. He constructed the first floor in March 2018 for rupees 1 lakh. He sold the property for rupees 5 lakh on 1st February 2019. The expenses incurred on transfer of asset were rupees 10,000. Compute the capital gain. এখানে দেখো কবে হাউস প্রপার্টিটা পারচেস করেছিল 31st jan 2017-এ, আর ফার্স্ট ফ্লোর যখন মেড হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট মার্চ 2018-এ, আর ফাইনালি প্রপার্টিটা সোল্ড আউট হয়েছে 1st ফেব্রুয়ারি 2019-এ। অর্থাৎ এক্ষেত্রে এসএসসি হাউস প্রপার্টিটাকে হেল্ড করেছে লেস দ্যান 36 মান্থস। সেই জন্য এখান থেকে যদি কোনো গেন অ্যারাইজ করে তাহলে সেটা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। এবারে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের প্রোফর্মা ওয়াইজ অঙ্কটা একটু করার চেষ্টা করি। দেখো ফুল ভ্যালু অফ কনসিডারেশন আমাদের বলে দিয়েছে 5 লাখ, মানে যে টাকায় আমরা প্রপার্টিটাকে বিক্রি করেছি। এর থেকে লেস করেছি কস্ট অফ অ্যাকুইজিশন, যেটা 2 লাখ টাকা, একদম ফার্স্ট লাইনে কিন্তু বলে দেওয়া রয়েছে। নেক্সট কস্ট অফ ইমপ্রুভমেন্ট। কস্ট অফ ইমপ্রুভমেন্ট হচ্ছে ফার্স্ট ফ্লোর তৈরি করার খরচটা, অর্থাৎ 1 লাখ টাকা। আর এক্সপেন্ডিচার অন ট্রান্সফার সেটা রুপিস 10,000, দেখো একদম লাস্টে বলে দিয়েছে। 5 লাখ থেকে যদি এগুলোকে আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো 1,90,000। এখানে কোনো এক্সেমশনের কথা বলা নেই, সেই জন্য এখানে আমাদের কোনো এক্সেমশন এলো না, এক্সেমশন নীল হয়ে গেল। অর্থাৎ আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে 1,90,000 টাকা। এবারে আমরা শর্ট টার্ম থেকে লং টার্মে যেতে গেলে একটু কনস্ট্রাকশন ইয়ারটাকে পিছিয়ে নিই, বা অ্যাকুইজিশনের যে টাইম সেটাকে একটু পিছিয়ে নিই। Z purchased a house property for rupees 2 lakh on 31st Jan 2014. He constructed the first floor in March 2015 for rupees 1 lakh. He sold the property for rupees 5 lakh on 1st February 2019. The expenses incurred on transfer of the asset were rupees 10,000. Compute the capital gain. এখানে দেখো হাউস প্রপার্টিটা কেনা হয়েছিল 31st jan 2014-এ আর সোল্ড আউট হয়েছে 1st ফেব্রুয়ারি 2019-এ। অর্থাৎ এটা 36 মান্থসের বেশি হোল্ড করা হয়েছে। 36 মান্থসের বেশি হোল্ড করা হয়েছে বলে এখান থেকে যদি কোনো গেন অ্যারাইজ করে তখন সেটা হবে আমাদের কাছে লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আমরা জানি আমাদের ইন্ডেক্সেশনটা ইম্পর্ট্যান্ট, সেই জন্য এখানে সিআইআই এর সাহায্য নিতে হবে। এই সিআইআইগুলো কিন্তু তোমাদের দেওয়া থাকবে। দেখো 2013-14 সিআইআই দেওয়া আছে 220, 14-15 240 এবং 18-19 280। আমরা এরও প্রোফর্মা জানি, তাহলে প্রোফর্মা অনুযায়ী আমরা অঙ্কটাকে একটু করার চেষ্টা করি। ফুল ভ্যালু অফ কনসিডারেশন আমাদের বলে দিয়েছে 5 লাখ টাকা, মানে যে টাকায় প্রপার্টিটা সোল্ড হয়েছে। এবার আমাদের দেখতে হবে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশান। এখানে দেখো কস্ট অফ অ্যাকুইজিশান আমাদের আছে 2 লাখ টাকা, তাহলে আমরা 2 লাখ টাকা বসিয়ে দিয়েছি। আমাদের এক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 18-19, তাই তার সিআইআই হচ্ছে 280। এবার 31st jan 2014-এ ছিল, তাই জন্য তার সেই যে ইয়ারটা সেটা হচ্ছে আমাদের 13-14, তাই তার সিআইআই হচ্ছে 220। তাহলে এটাকে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 2,54,545। ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্টটা আমার ক্ষেত্রে হচ্ছে 1 লাখ টাকা, এবং সেক্ষেত্রেও দেখো আমাদের 18-19-এ সিআইআইটা লাগবে, মানে 280 দিয়ে গুণ করতে হবে। এটা আমাদের হয়েছে মার্চে, তার মানে আমাদের ক্ষেত্রে 14-15 যে সিআইআই আছে সেটা ইম্পর্টেন্ট, তাহলে সেটা হচ্ছে 240। তাহলে এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 1,16,667। নেক্সট এক্সপেন্ডিচার অন ট্রান্সফার, এখানে বলে দেওয়া আছে 10,000, তাই এটাকেও আমরা লেস করে দিয়েছি। আমরা যদি লেস করি তাহলে আমরা পাবো 1,18,788।
যেহেতু এখানে ইন্ডেক্সেশন এসছে সেজন্য আমরা বুঝতে পারছি এটা লং টার্ম ক্যাপিটাল গেন, কোনো এক্সেমশনের উল্লেখ নেই তাই আমাদের এক্সেমশন নীল হয়েছে। তাহলে ফাইনালি আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন হয়েছে 1,18,788। এতক্ষণ আমরা যে টপিক নিয়ে আলোচনা করলাম সেখান থেকে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো দেখো তাহলে দেখবে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখব যেগুলো বারবার আমাদের রিপিট হয়েছে। একবার দেখে নিই সেগুলো কি। হাউ মেনি টাইপস অফ ক্যাপিটাল অ্যাসেটস আর দেয়ার, হোয়াট আর দোজ? এটা কিন্তু আমরা জানি ক্যাপিটাল অ্যাসেট ক রকমের এবং সেগুলো কি কি, দু রকমের, শর্ট টার্ম আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। নেক্সট, share is treated as long term capital asset when the period of holding is dash। এখানে কিন্তু তোমরা জানো জেনারেল ক্ষেত্রে 36 মাস হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই টেনিওরটা কমে গিয়ে সেটা 12 মাস হয়, কিন্তু সেক্ষেত্রে শেয়ারটাকে কিন্তু লিস্টেড হতে হবে। নেক্সট, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট? এটাও কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করেছি। X purchased shares of Y Limited on 1st Jan 2019, which was later sold on 15th December 2019. The gain arises from sale of such share is treated as dash capital gain। এখানে তোমরা সাধারণভাবে ধরে নেবে যদি শেয়ারসে কিছু উল্লেখ করা না থাকে তাহলে ওটা লিস্টেড আছে, তাহলে সেই মতো তোমরা কিন্তু টেনিওরটা দেখে সেটা শর্ট না লং টার্ম ক্যাপিটাল গেন সেটা বোঝার চেষ্টা করবে। As per section 247 of Income Tax Act 1961, what do you mean by transfer? আগেও বলেছিলাম ট্রান্সফার ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা পড়ে নেবে। As per Income Tax Act 1961, which are not treated as capital assets। তাহলে আমরা এটাও জানি যে ক্যাপিটাল অ্যাসেট কোনগুলোকে বলা হয় না। সাধারণভাবে সমস্ত মুভেবল আর ইমুভেবল প্রপার্টি যা থাকবে সবই ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু মুভেবল প্রপার্টি যদি শুধুমাত্র পার্সোনাল এফেক্টের ক্ষেত্রে ইউজ হয় তখন সেগুলো ক্যাপিটাল অ্যাসেট হবে না। এছাড়াও কিন্তু স্টক ইন ট্রেড, এগ্রিকালচারাল ল্যান্ড যদি রুরাল এরিয়ায় থাকে, স্পেশাল বেয়ারার বন্ড, গোল্ড ডিপোজিট বন্ড কিছু স্পেশাল স্কিমে ইস্যু করলে, বা ডিপোজিট সার্টিফিকেট ইস্যুড আন্ডার গোল্ড মানিটাইজেশন স্কিম 2015-এ থাকলে সেগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলে ট্রিট করব না। সুতরাং সেই লিস্টটা কিন্তু তোমরা মনে রাখবে। Z purchased a land situated in Kolkata on 16th April 2012, later sold on। Identify the minimum holding period to treat the gain from such sale as short term capital gain। এটাও কিন্তু তোমরা জানো, এটা তোমরা সেই মতন কিন্তু পড়ে নেবে। ল্যান্ড কোথায় সিচুয়েটেড আছে দেখবে, কারণ রুরাল এরিয়ায় যদি থাকে তাহলে কিন্তু সেটা ক্যাপিটাল অ্যাসেটই নয়, তাই ক্যাপিটাল অ্যাসেট হবে না। এর সাথে ল্যান্ডটাকে এগ্রিকালচারাল ল্যান্ড হতে হবে, তাহলে সেটা কিন্তু প্রশ্নে যদি ঘুরিয়ে আসে তখন কিন্তু ঠিকঠাক মতন উত্তর দেবে। Explain basis of charges as per section 45(1) of the Income Tax Act 1961। এটাও কিন্তু তোমরা জানো বেসিস অফ চার্জেসটা কি বলেছে, সেখানে বেসিক কন্ডিশনসগুলো কিন্তু অবশ্যই মেনশন করবে। হাউ মেনি টাইপস অফ ক্যাপিটাল গেনস আর দেয়ার, হোয়াট আর দোজ? এটাও আশা করি পারবে। নেম এনি টু অ্যাসেটস হুইচ আর নট ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। এটা তো একটু আগেই আলোচনা করেছিলাম যে কোন কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে না, সেখান থেকে যে কোনো দুটো অ্যাসেটের নাম বলবে। সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল এফেক্ট দিয়ে ছেড়ে দেবে না, অন্য যে অ্যাসেটগুলো আছে তাদের নাম বলবে। হোয়াট ইজ পার্সোনাল এফেক্ট? আর দিস ক্যাপিটাল অ্যাসেট? গিভ এক্সেপশনস। এক্সেপশনসগুলো তোমরা জানো, সেগুলো জুয়েলারি, ড্রয়িং, পেন্টিং, স্কাল্পচার, এনি ওয়ার্ক অফ আর্ট, আর্কিওলজিক্যাল কালেকশন সব কিছুই হবে। পার্সোনাল এফেক্ট কাকে বলে সেটাও আলোচনা হয়েছে, সেটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলবো কি বলবো না সেটাও কিন্তু তোমরা জানো। দ্য লাস্ট ওয়ান, ওয়েদার দ্য স্টক ইন ট্রেড ইউজড ইন বিজনেস ইজ ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। এটাও কিন্তু তোমরা কোনো একটা লিস্টে পড়েছিলে, একটু মনে করে সেটা করার চেষ্টা করবে। তাহলে এই অবধি আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ হলো। পরের ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব।